এক ঘন্টা আগে অফিসের কাজ শেষ করে নীলার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনে বাসায় ফেরার পথে নিষিদ্ধ পল্লীর কাছে আসতেই হঠাৎ করে চোখ আটকে গেল আমার স্ত্রী ওই অসভ্য নগরীতে তার কি এমন কাজ থাকতে পারে। নীলা স্বতঃস্ফূর্তভাবে যৌনপল্লীর দিকে এগিয়ে যাচ্ছে। মেইন রোড ধরে কিছু দূর যাওয়ার পর সরু একটা গলিতে ঢুকে পড়লো সে। নিজের চোখেও এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে কষ্ট হলো আমার। ওটা কি সত্যি আমার স্ত্রী নাকি আমি ভুল দেখলাম? ধোঁয়াশা দূর করতে আমি সেদিকে তার পিছু নিয়ে হাঁটা শুরু করলাম। দূর থেকে খেয়াল করলাম তার ডান কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ। ওই ব্যাগটাই তো আমি কয়েক মাস আগে বিবাহ বার্ষিকী উপলক্ষে গিফট করেছিলাম। আমি নিজেকে আড়াল করে তার পিছু নিয়ে সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি। মিনিট পাঁচেক হাঁটার পর সরু রাস্তা ছেড়ে একটা বিল্ডিং এর রমরমা পরিবেশে এসে থমকে দাঁড়ালাম। আমার চারপাশে লাল নীল আলোর ছড়াছড়ি, সেই সাথে হাজারো রমণীদের খোলামেলা ভাবে ঘুরে বেড়ানো। পতিতার বেশ ধরে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী নীলা। নীলাকে এমন অবস্থাতে দেখে শরীরে অন্যরকম একটা রাগ ভর করে বসলো। ভাবতেও গা ঘিন ঘিন করে উঠছে। ছি, এতদিন ধরে আমি একজন পতিতার সাথে সংসার করে এসেছি। নীলার কোনো চাওয়া পাওয়া তো অপূর্ণ রাখিনি আমি, তাহলে তাকে কেন এই পতিতা বৃত্তিতে নামতে হলো? মাথা কাজ করছে না। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম, বেশ তো সুখেরই ছিল আমাদের সংসারটা, তাহলে কেন তাকে এই পথে আসতে হলো? নাকি নীলা তার ফ্যান্টাসি পূরণের জন্য এই পথে নেমে এসেছে? না জানি কতদিন ধরে আমার অজান্তে এই নোংরামি করে বেড়াচ্ছে। ভাবতেই পুরো শরীরটা কেঁপে উঠলো আমার। আমাকে সবকিছু জানতে হবে। আড়াল থেকে বের হয়ে নীলাকে ধরতে যাব। ঠিক তখনই কয়েকজন মেয়ে ঘিরে ধরলো আমাকে তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে কে বিশ্বাস করাবে? আমি এখানে কোনো কুমতলব নিয়ে আসিনি। অনেক কষ্টে মেয়েগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়ে সামনে তাকিয়ে দেখলাম নীলার জায়গাতে অন্য আর একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে মেয়েটাকে বললাম, এখানে একটু আগে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল, সে কোথায় গেল বলতে পারেন? মেয়েটা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, কেন ওইটাকেই কেন লাগবে? আমাকে কি পছন্দ হয় না? দেখো না সাহেব, আমারও যৌবনে ঢল নেমেছে। চলো না বাবু, ওর চাইতে 100 টাকা কম দিও, ওর থেকে দ্বিগুণ আনন্দ আমি তোমাকে দেব। একবার রূপসীর ঘরে তো ঢুকে দেখো সাহেব। পরিবেশ গরম হওয়ার আগে এই প্রস্থান করাটাই ভালো হবে ভেবে পালিয়ে সিঁড়ি দিয়ে নিচে বাইরে আসলাম। শেষমেশ বাসায় তো ফিরবে, তখন সব কথার উত্তর জেনে নেওয়া যাবে। আবার ভাবলাম, কার জন্য বাসায় ফিরবো? যার জন্য বাসায় ফেরা নিয়ে তাড়াহুড়ো করতাম, সে তো এখন অন্য কারো বুকে মাথা দিয়ে কি সব ভাবছি। হাতে থাকা ব্যাগটা রাগ ভারে ছুঁড়ে মারলাম। তারপর সোজা বাসায় রওনা দিলাম। দরজার সামনে এসে একবার কলিং বেল চাপলাম। ধুর, কলিং বেল চাপছি কেন আমি? ভেতরে তো নীলা নেই, তাহলে দরজা খুলবে কে? প্যান্টের পকেট হাতড়িয়ে চাবিটা খুঁজছি। হঠাৎ করে দরজা লক খুলে ভেতর থেকে পরিচিত কণ্ঠে বলে উঠলো, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? জরুরি কোনো মিটিং টিটিং ছিল নাকি? ভালোই হয়েছে এসেছো, নাস্তা করে আমাকে নিয়ে ঘুরতে বের হবে আজকে। আমি চাবি খোঁজা বাদ দিয়ে চোখগুলো মোটা মোটা করে সেই কণ্ঠস্বরের দিকে তাকালাম। ভেতরে আর কেউ নয়, আমার স্ত্রী নীলা দাঁড়িয়ে আছে। মুখে তার নির্লিপ্ত তার হাসি। আমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। নীলা আমার কাছে এসে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ করেছে? ভেতরে আসো। নিশ্চয় দুপুরে লাঞ্চটা দেরি করেছো। কত করে বলেছি ঠিক সময়ে খাবার খাবে, কে শুনে কার কথা? নীলা আমাকে ধরতে গেলে তাকে নিষেধ করে বললাম, ঠিক আছে আমি, সমস্যা নেই। কথাটা বলেই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। নিজের মুখে হাত দিয়ে জোরে শ্বাস ছেড়ে গন্ধ চেক করে নিলাম। না তো, আজকে কোনো মদ্যপান তো করিনি আমি। নীলা আমার আগে বাসায় ফিরলো কি করে? তার তো এখন ওই যৌনপল্লীতে কোনো একজন পুরুষের সাথে থাকার কথা। বাথরুমের সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আমার সাথে ঘটে যাওয়া সন্ধ্যার পর থেকে ঘটনাগুলো। বাথরুম থেকে বের হয়ে কোনো রকম ভঙ্গিমা ছাড়াই নীলাকে জিজ্ঞাসা করলাম, কতদিন ধরে চলছে এসব? নীলা কোনো কিছু না জানার ভান করে বলল, কোন সবের কথা বলছো তুমি? ও, ঘুরতে যাওয়ার জন্য বললাম সেটা? আমি এবার রেগে মেগে বললাম, দেখো, কথা ঘুরাবে না। আমি একটু আগে নিজের চোখে যা দেখেছি তাকে অবিশ্বাস করি কি করে? তুমি একটু আগে কোথায় ছিলে? নীলা এবার হেসে বলল, সত্যি করে বলো তো, আজকে কত প্যাক খেয়েছো? কি বলছো পাগলের মতো? আমি তো সেই বিকেল থেকে রান্নাঘরে আছি। তোমার পছন্দের সব আইটেম রান্না করতে করতে আমার অবস্থা নাজেহাল। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। শক্ত হাতে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললাম, মিথ্যেবাদী, কেন করলি আমার সাথে এমনটা? তোর আমাকে দিয়ে পোষাতো না সেটা বলতে পারতিস। কেন ওইরকম একটা জঘন্য কাজে জড়ালি নিজেকে? নীলা আমার থাপ্পড়টা কোনো মতো হজম করে নিয়ে বলল, আসি, তোমার কি হয়েছে? কি বলছো এসব? আমি কি এমন জঘন্য কাজে জড়ালাম? একটু খুলে বলবে প্লিজ? নীলার কথার কোনো উত্তর না দিয়ে কোমরের বেল্টটা খুলে ইচ্ছে মতো একবার বলো প্লিজ, আমাকে আর মেরো না, আমি মরে যাব, খুব কষ্ট হচ্ছে আমার। একটা সময় নিজে ক্লান্ত হয়ে বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, এই মারে তোমার কিছুই হবে না, সবটাই তোমার ছলনা। থুতু ফেলি তোমার ওই ছলনাময়ী আর মায়া ভরা মুখের দিকে বলে একদলা থুতু ছুঁড়ে মারলো ফ্লোরের দিকে। তারপর বারান্দাতে এসে দাঁড়ালাম। শরীরে তরতরিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরিয়ে মুখে নিলাম। লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটা বেলকুনির দিকে ছেড়ে দিলাম। তারপর নিজের মনেই বলে উঠলাম, এই ছিল তোর মনে? কি না
করেছি তোর জন্য, আর সেই তুই কিনা পরপুরুষের সাথে, তাও আবার অমন জঘন্য একটা পরিবেশে গিয়ে, ছি, ভাবতেই ঘেন্না চেপে যাচ্ছে নীলার উপর। সিগারেটটা আধখা অবস্থায় ফেলে রেখে আবারও রুমে গেলাম। নীলা তখনও ফ্লোরে পড়ে আছে, মুখ দিয়ে শুধু গোঙানির আওয়াজ ছাড়া কিছুই বের হচ্ছে না। আমি তার কাছে গিয়ে দুপা ভাঁজ করে বসে বললাম, তোমাকে শেষবারের মতো বলছি, সন্ধ্যার সময় তুমি কোথায় গিয়েছিলে বলো। নীলা কান্না জড়িত কণ্ঠে বলল, বিশ্বাস করো আমি কোথাও যাইনি, আমি তোমাকে না বলে কখনো কোথাও গিয়েছি? আমি রেগে মেগে বললাম, ওসব জায়গাতে যাবে, তাও আবার আমাকে বলে? কথায় আছে না, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। কথাটা তোমার মাথাতে একটিবারের জন্য আসেনি যে আমার চোখে একদিন না একদিন ধরা পড়বে? নীলা এবার হাত জোর করে বলল, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু খুলে বলো না। আমি সত্যি কোথাও যাইনি। আমি এবার সরাসরি নীলার মুখের উপর বললাম, তুমি বেশ্যাখানায় যাওনি? নীলা কথাটা শোনার পর কয়েকটা ঢোক গিলে বলল, আশিক কি বলছো এসব? আমি তোমার স্ত্রী, এত বড় নোংরা কথাটা আমাকে বলো না প্লিজ। নোংরা তাই না? শুনতে নোংরা লাগছে, আর করার সময় মনে হয়নি? আশিক আমি তোমার পায়ে ধরছি, এমন ভয়ঙ্কর মিথ্যে অপবাদটা দিও না আমাকে। অন্যের মুখে শুনলে আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে আমি অবিশ্বাস করি কি করে? আমি নিজের চোখে দেখেছি তোমাকে, তোমার সব কুকীর্তি এই 2 চোখ দিয়ে দেখে এসেছি আমি। নীলা এবার খানিকটা চিৎকার করে বলল, আমি যাইনি, আর আমাকে যদি সেখানেই দেখে থাকো তাহলে যেখানে দেখেছো দেখার সাথে সাথে গলা টিপে ধরলে না কেন? তবুও তো অন্তত এত বড় মিথ্যে কথাটা শুনতে হতো না। আমি এবার নিজেকে শান্ত রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে গতবার বিবাহ বার্ষিকীতে প্রবাসী এক বন্ধুর হাত দিয়ে আনানো ভ্যানিটি ব্যাগটা গিফট দিয়েছিলাম, সেটা কোথায়? নীলা ব্যথাতে কাতরাতে কাতরাতে কোন রকম দাঁড়িয়ে রুমে গিয়ে একটা ব্যাগ এনে বলল, এই দেখো, কিন্তু এই ব্যাগের সাথে এসবের কি সম্পর্ক? আর তোমার নীল শাড়িটা যেটা কয়েকদিন আগেই দিয়েছিলাম? নীলা সেটাও বের করে খাটের উপরে রাখলো। আমি গেলাম, শাড়িটার দিকে তাকালাম, আমি একদম আয়রন করা অবস্থাতেই আছে। এত তাড়াতাড়ি একটা শাড়ি আয়রন করবে কি করে? ব্যাগ আর শাড়িটা হাতে নিয়ে বললাম, এই শাড়ি আর ব্যাগটা আমি স্পষ্ট দেখেছি। এই শাড়িটা পরেছিলে তুমি, আর ব্যাগটা তোমার ডান কাঁধে ঝুলানো ছিল। একটা শাড়ি আর ব্যাগের উপরে ভিত্তি করে এত বড় একটা অপবাদ দিতে পারো না তুমি? বিশ্বাস করো আমি কিছুই জানি না, সত্যি আমি ওখানে যাইনি। ব্যাগটা ভালো মতো দেখে বললাম, মেনে নিলাম ওটা তুমি ছিলে না, তোমার মতোই দেখতে অন্য একজন ছিল। এই দুনিয়ায় একই অবয়বে 7 জন মানুষ আছে, তার ভেতরে সেই মেয়েটা একজন। তাহলে এই ব্যাগটা একই রকম ব্যাগ তার কাছে কি করে গেল? আসি, এমন ব্যাগ বাজারে অহরহ বিক্রি করে। নীলা আমি এতটাও বোকা নই যে একটা সাধারণ ব্যাগের উপরে ভিত্তি করে তোমাকে সন্দেহ করব। এই যে ব্যাগের উপরে A+ অক্ষরটা, এটা দেখেছো নিশ্চয়ই। বাজারে একই রকম ব্যাগ থাকলেও ব্যাগের উপরে এই নামটা আমি নিজে অর্ডার করে পার্সোনাল ভাবে বসিয়েছিলাম, তাহলে অন্যত্র যাবে কি করে? তারপর চেইন খুলে উল্টো করে ধরলাম, এক এক সবকিছু ব্যাগের ভেতরে থাকা সেগুলো পড়তে লাগলো, কিন্তু ছোট ব্যাগটা নেই তার ভেতরে। নীলার দিকে তাকিয়ে বললাম, এই ভিতরে আরেকটা ছোট ব্যাগ ছিল, সেটা কোথায়? আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি কোথাও যাইনি? ব্যাগ আর শাড়িটা দুহাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর নিজের মনকে প্রশ্ন করে বসলাম, তাহলে কি আমি ভুল দেখলাম? না না, আমি কি করে ভুল দেখতে যাব? আমি একবার নয় বহুবার নীলাকে দেখেছি ওই যৌনপল্লীতে, আর অন্য কেউ হলে আমার দেয়া ব্যাগ আর একই রকম শাড়ি সে পাবে কোথায়? একবার দেখলে না হয় নিজের ভ্রম বলে মেনে নেওয়া যেত, তাহলে কি একবার রমেশ চাচাকে জিজ্ঞেস করে দেখবো নীলা সত্যি বলছে কিনা। শাড়ি আর ব্যাগটা রেখে বের হয়ে গেলাম। গেটের সামনে রমেশ চাচা একটা টুল নিয়ে বসে আছেন, আর মাঝে মধ্যে হাতের লাঠিটা অন্ধকারে ছুড়োছুড়ি করে মশা তাড়ানোর বৃথার চেষ্টা করছে। আমাকে আসতে দেখে সালাম দিয়ে বলল, বাবাজি এত রাইতে কনে যাচ্ছেন? কোনো কিছুর দরকার পড়লে কন, আমি আইনা দিচ্ছি। আমি শান্ত গলায় বললাম, না চাচা কিছু লাগবে না। আচ্ছা চাচা, আপনার কাছে একটা কথা জানার জন্য আসলাম। রমেশ চাচা সন্তর্পণে বলে উঠলো, হ বাবাজি কও, কি জানবা চাও? আচ্ছা চাচা, আজকে কি আপনাদের বৌমা মানে আমার স্ত্রী নীলা সারাদিনে একবারে বাহিরে গিয়েছিল? রমেশ চাচা খানিকক্ষণ চুপ থেকে বলল, হ একবার গেছিল। আমি আগ্রহ দেখিয়ে বললাম, কখন গিয়েছিল? এই তো বেলা 11টার দিকে, দোকানে সদাই কিনবার গেছিল। আমি কত কইরা বললাম আমারে দিতে, কিন্তু বৌমা কোনো মতেই দিল না। বলল আপনাদের ছেলের জন্য আজকে সব পছন্দের আইটেম রান্না করব, তাই নিজে গিয়ে দেখে শুনে তারপর নিজ হাতে কিনে আনবো। রমি চাচার কথাগুলো শুনে নিজের মাথাতে হাত দিয়ে চেপে ধরলাম, কি হচ্ছে আমার সাথে এইসব? নীলা আর রমি চাচার কথা মতো নীলা বাহিরে বের হয়নি, আর বের না হলে তো ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমি যে নীলাকে দেখলাম, ধরে নিলাম সেও নীলার টুইন দেখতে অন্য কেউ। তাহলে আমার দিয়ে একই রকম ব্যাগ আর শাড়ি তার কাছে কিভাবে গেল, আর আমারটাই কেন? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে কি করে অবিশ্বাস করি? সবকিছুর এত মিল কিভাবে থাকতে পারে? রমি চাচার সাথে বিদায় নিয়ে কথাগুলো ভাবছি আর রুমের দিকে হাঁটছি। তারপর রুমের দরজা খুলে ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখে রীতিমতো আমার টনক নড়ে গেল। বিছানার উপর ফেলে যাওয়া শাড়িটা গলাতে পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে নীলা, দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, হিতাহি জ্ঞান হারিয়ে ফেললাম। সম্মানিত দর্শক, বাকি অংশ
আমাদের রেডি করা আছে। আগামীকাল দুপুর 2 ঘটিকায় এই পেজ থেকে পাবলিশ করা হবে। নীলা কি আসলেই খারাপ মেয়ে ছিল নাকি ভালো মেয়ে ছিল তা দেখতে হলে অপেক্ষা করুন। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও রনি।